প্রিয় দর্শক, 12 এপ্রিলের সকালের আজকের এই সময়টাতে সবাইকে এশিয়ান টেলিভিশনের সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই ভালো আছেন। আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যতগুলো সংবাদ জড়িত হয় আমরা কিন্তু এগিয়ে যেতেই থাকি। মানুষের এমন একটা ব্যাপার যে মানুষ কখনো পিছিয়ে যায় না, যেখান থেকে পিছিয়ে যায় সেখান থেকে আবার শুরু করতে হয়। এটি সভ্যতার নিয়ম। একটি বিশাল সভ্যতা একসময় ধ্বংস হয়ে গেছে এবং সেই ধ্বংসের ভেতর থেকেই আবার মানব সভ্যতা ফিনিক্স পাখির মতো কিন্তু উড়ে বেরিয়েছে। আমরাও তাই। আবারও আগামী দিনের পদযাত্রায় আপনাদের সঙ্গে আমরা থাকতে চাই। এশিয়ান টেলিভিশন আপনার সঙ্গে, এবং এই সকালে সমগ্র সংবাদগুলো দিয়ে আপনাকে আজকের প্রতিদিনের আপডেটগুলো দিয়ে আপনাকে আমরা সহযোগিতা করতে চাই। শুরু করছি আমাদের এশিয়ান সংবাদ বিশ্লেষণ সঙ্গে আমি মঞ্জুরুল হক। শুরুতেই আমাদের দেশ রূপান্তর দিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের পত্রিকার যেসব সংবাদ তার প্রথম সংবাদটি বলি। দেশ রূপান্তর বলছে আজকে শনিবার 29শে চৈত্র 1341 কিন্তু মানে যাবার পথে। তো 1331-এর আজকের এই সকালে সবাইকে স্বাগত জানাচ্ছে দেশ রূপান্তর। নিবন্ধনের আবেদনে দোটানায় নতুন দল, এটি তাদের লালকালিতে প্রথম হেডলাইন। আজকে লালকালিতে প্রথম এই হেডলাইনে নির্বাচন কমিশনের ড্রফহেডে যে কথাগুলো বলল, 30 দিনে নিবন্ধন পেতে আবেদন একটি, শর্তের বেড়াজালে নিবন্ধনের আবেদন, নিবন্ধন নিয়ে সমন্বয়ের অভাব। এটি আমরা দেখছি দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে। আর এর পাশেই আমরা যদি একটু লিড নিউজটা পড়ি, নিবন্ধনের আবেদনের দোটানায় নতুন দল কেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এজন্য কমিশন 40 দিন সময় দিলেও গত 30 দিনে মাত্র একটি দল নিবন্ধনের আবেদন করেছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। 30 দিনে নিবন্ধন পেতে আবেদন একটি, আমরা আগেই বলেছি একটু ধীর গতিতে চলছে বিষয়টি। আশা করছি এ বিষয়টিও কেটে যাবে। দেশ রূপান্তর ঠিক ডান পাশে আমরা একটি ছবি দেখছি। ছবিটি দেখুন একটি, তাকে স্ক্রিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের। ঠাসা বড় বড় দালান, একদিকে ঠাসা বড় বড় দালান, অন্যদিকে বৃহৎ বস্তিগুলোর একটি কড়াইল বস্তি। রাজধানীর বুকে এমন বস্তি আছে কিন্তু, মানে একদিকে একটা বিশাল একেবারে আকাশ ছোঁয়া আমাদের দালান, তার পাশেই একেবারেই বস্তি। আমাদের শ্রেণী বিভেদটাকে খুব বেশি করে দেখিয়ে দেয়। প্রিয় দর্শক, আমরা বলি যে এই যে আমাদের আকাশ ছোঁয়া দালানগুলো কিভাবে তৈরি হচ্ছে, ভূমিকম্প নিরোধক হচ্ছে কি না, এ বিষয়টি কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ আমি আপনি যত কিছুই করি, প্রাকৃতিক একটি দুর্যোগে, একটি ভূমিকম্পের মতো, এই যে পাশে সেদিন মিয়ানমার, গতকালও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় 70% আমাদের অপরিকল্পিত গৃহ কিন্তু ধ্বংস হয়ে যাবার বিশাল একটি ঝুঁকি রয়েছে। ভূমিকম্প নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের ভূমিকম্প বিশেষজ্ঞ রয়েছেন, তার সঙ্গে আমরা যুক্ত হব একটু পরেই। কৃষিতে অস্থিরতা জিয়ে রেখেছেন আওয়ামী লীগপন্থী সচিব। ড্রফেডে বলা হয়েছে মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়নে নেই গতি, উৎপাদনে বিরূপ প্রভাবের আশঙ্কা। তা ঠিক বাঁ পাশে পাচারের অর্থ ফেরাতে বেসরকারি ফার্ম নিয়োগ করা হয়েছে। শুল্ক যুদ্ধে ইউএকে একজোট হওয়ার আহ্বান জানালো চীন। আর ওদিকে ডান পাশে বদলাচ্ছে না পুলিশের পোশাক, তবে লোগোতে নৌকো বাদ। পুলিশের লোগোতে যে শুরুতে একটি নৌকো ছিল সেটি বাদ। বলা হচ্ছে যে প্রজ্ঞাপনের আগেই লোগো পরিবর্তনের চিঠি প্রস্তাবিত
কালার পছন্দ করছে না আনসারও, এটি রয়েছে। আর নতুন লোগো যেটি রয়েছে এটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প, এই যে মাত্রই বলছিলাম উদ্ধার তৎপরতার মধ্যেই ফের কাঁপল মিয়ানমার। এবং আমরা জানি যে বাংলাদেশ সম্পর্কে বলা হচ্ছে যে যে কোনো সময়ে অদূর ভবিষ্যতে 7 মাত্রা বা তার চেয়েও বেশি বড় ভূকম্পে কিন্তু আমাদের বাংলাদেশ কেঁপে উঠতে পারে। আর সেজন্য গতকাল আমরা বলেছি যে ভূমিকম্প যদি বিধ্বস্ত করে আমাদের, দাঁড়ানোর কিন্তু জায়গা থাকবে না। এই বিষয়গুলি নিয়ে আবার কথা হবে। শৈশব শেষ, উন্নয়নের শেষ নেই। কথাটি কেন? 129টি ওয়ার্ডে শিশু পার্ক আছে, মাত্র 4টি এলাকা ভিত্তিক জোট পার্কে শিশু বান্ধব পরিবেশ নেই। আচ্ছা, এটির সঙ্গে আমরা আরেকটু যুক্ত করি, শিশুদের আমরা সত্যিকারের পার্কে বা মাঠে বড়দেরকেই খেলতে দেখি বেশি। শিশুদেরকে উদ্বুদ্ধ করা খুবই জরুরি। আরেকটি বিষয় হলো শিশুদের পাশাপাশি আমাদের নারীরা কিন্তু মাঠে একেবারেই প্রায় যোগ দেন না। চারিদিকে হাঁটেন, আমরা সংবাদ সংগ্রহের জন্য যখন দেখতে থাকি তখন দেখি যে আমাদের নারীরা কিন্তু মাঠে মানে ব্যায়াম করছেন না, হাঁটছেন না। নারীদের এই বিষয়টি কিন্তু সরকারের দেখা খুবই জরুরি। নারী বান্ধব পার্ক বা মাঠগুলো কিন্তু নেই, বা মাঠের একটি অংশ নেই। দেশ রূপান্তর আমরা পড়লাম একটু, আবার একটু জনকণ্ঠের দিকে তাকিয়ে দেখি যে জনকণ্ঠ বলছে বিদেশি বিনিয়োগ আনতে সর্বাত্মক প্রচেষ্টা। জনকণ্ঠে যাই, আমাদের কাছে ইলেকট্রনিক জনকণ্ঠ আছে। বিদেশি বিনিয়োগ আনতে সর্বাত্মক প্রচেষ্টা থেকে বলা হয়েছে আগামী মাসেই চীনের 200 জনের একটি উদ্যোক্তা বিনিয়োগকারী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসছেন। তাদের এই সফরের মূল লক্ষ্য দেশের টেক্সটাইল, ওষুধ, ডিজিটাল ইকোনমি, বিদ্যুৎ, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, আরও আছে তথ্য প্রযুক্তি, লজিস্টিক সহ নানা খাতে চীনা বিনিয়োগ বাড়ানো। এই যে সদ্য শেষ হয়ে গেল যে বিনিয়োগ সম্মেলন, চীনের বড় অঙ্কের বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা বিশ্বাস করি চীনের সর্বাধুনিক প্রযুক্তিটি আমাদের সঙ্গে যুক্ত হবে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে আমরা যত কিছুই করি না কেন, আমাদের যদি ভূমিকম্প নিরোধনের ব্যবস্থা, প্রতিরোধের ব্যবস্থাটা আমরা কি করতে পারি সেটি নিয়ে কিন্তু আমাদের আগাতে হবে। আমরা অপেক্ষা করছি আমাদের আজকের অতিথির জন্যে সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি জাকিরউদ্দিন আহমেদ। জেনারেল সেক্রেটারি জাকিরউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যোগ দেবেন। তিনি সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি। আমরা তার সঙ্গে যুক্ত হলেই কথা বলবো ভূমিকম্প এবং ভূমিকম্পের যে আমরা যে সব প্রতিরোধের বিষয়গুলো নেব তা নিয়ে। জাকিরউদ্দিন আহমেদ, আমরা আপনাকে স্বাগত জানাই এশিয়ান সংবাদ বিশ্লেষণে আজকের সকালে। নিশ্চয়ই ভালো আছেন? জি ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ সকাল। একটু ওই আশঙ্কাজনক সংবাদ দিয়ে আমরা শুরু করি যে মিয়ানমার কিন্তু আবারও কেঁপেছে। আর গতকাল আমরা কিন্তু ঢাকায়, বাংলাদেশে ভূমিকম্প আবারও অনুভব করেছি। আমরা জানি বাংলাদেশে 7 মাত্রার ভূমিকম্প হলে আমাদের বেশিরভাগ আকাশচুম্বী এবং ছোট দালান, যেগুলো বিল্ডিং কোড মেনে, ভূমিকম্পের বিল্ডিং কোড মেনে আমরা তৈরি করিনি, তা ধ্বংস হয়ে যাবে এবং আমরা একটা বিশাল মৃত্যুর ঝুঁকিতে পড়ব। এই যে ভূমিকম্পের মধ্যে আমাদের করণীয় কি যদি ভূমিকম্পের মুখোমুখি হতে হয়, বিষয়টি যদি আমাদের একটু জানান জাকিরউদ্দিন আহমেদ। জি, আমরা আসলে অতীতের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা জানি যে 1897, 1950, 1997 এবং লাস্ট 2004-এ একটা শক্তিশালী ভূমিকম্প কিন্তু বাংলাদেশে অনুভূতি হয়েছিল। তো বিজ্ঞানীরা মনে করেন চট্টগ্রাম অঞ্চলে 8.5 থেকে 9 মাত্রায় একটি বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইটাকে কিন্তু মানে খুব হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এবং তাই চিন্তা করে ভবিষ্যতের দিনগুলোকে আমাদের খুব সুন্দরভাবে, পরিকল্পিতভাবে
আমাদেরকে এই নগরকে সুরক্ষা করতে হবে, নগরের মানুষকে নিয়ে চিন্তা করতে হবে। আমি যদি আপনার মূল পয়েন্টে চলে যাই, আমাদের বাংলাদেশের মূল প্রবলেম হচ্ছে কয়েকটি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। আপনি জানেন অনেক ভবন ভূমিকম্প প্রতিরোধ নয়। এই ধরনের যে ভবন, এই ধরনের ভবনের সংখ্যা অনেক বেশি রয়েছে, স্পেশালি ঢাকায় এবং চট্টগ্রামে। ভবনগুলো ঘনবসতিপূর্ণ এবং নিরাপদহীন। আপনি চিন্তা করেন জনসংখ্যার ঘনত্বও কিন্তু বাংলাদেশে যথেষ্ট অন্যান্য জি। দেশের তুলনায়। হ্যাঁ, হ্যাঁ। একটি বড় ভূমিকম্প হলে প্রাণহানির সংখ্যা অত্যন্ত বেশি হতে পারে, আপনার উদ্ধার কাজে বাধাগ্রস্ত হতে পারে। সংকীর্ণ রাস্তা একটা বিশাল ব্যাপার। এখানে অপরিকল্পিত নগরায়নের আমরা অনেক কথা শুনেছি, এটা আসলেই সত্য। আমাদের যেহেতু নগরায়নগুলো অপরিকল্পিতভাবে, স্পেশালি ঢাকা এবং চট্টগ্রামে, তো এইটা একটা আমাদের জন্য অ্যালার্মিং। সতর্ক থাকার জন্য আসলে অনেকগুলো কাজ আমাদের করতে হবে, এবং গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ অলরেডি নিয়েছে, এর আগেও নিয়েছে, আসলে হুট করেই নেয়নি। তো এর মধ্যে জনসচেতনতা বাড়ানোটা খুবই দরকার, এটার কোনো বিকল্প নেই। যেটা আমরা বলি অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই। প্রতিটি বিশ্বের প্রতিটি উন্নত থেকে অনুন্নত দেশগুলোতে কিন্তু সারা বছর এই জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে, স্পেশালি স্কুল কলেজে, স্পেশালি আপনার যে কোনো হসপিটালগুলোতে, প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু এই জনসচেতনতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। আর কি কি? ভবন নির্মাণের যে বিধিমালা, জি হ্যাঁ, এমনি এখনো ভবন নির্মাণের মানে তার মধ্যে বিল্ডিং কোডের মধ্যে ভূমিকম্পকে জোর দেওয়াটা খুব জরুরি। আর ভূমিকম্পের মধ্যে আমরা যদি পড়ে যাই তাহলে কি কি সাবধানতা অবলম্বন করব প্রত্যেকটি বাড়িতে? জি, অবশ্যই। আসলে এক কথায় যদি বলি, নতুন সব স্থাপনায় ভূমিকম্প প্রতিরোধ ডিজাইন বাধ্যতামূলক করা হয়েছে অ্যাকর্ডিং টু বিএনবিসি। বাট আমরা কয়জন সেটা মানছি? সবচেয়ে বড় জিনিস হচ্ছে গভর্নমেন্টের স্টেক হোল্ডারগুলো কতটুকু নজরদারিতে রেখেছি। দ্যাট মিনস আমি যখন নকশাটা অ্যাপ্রুভাল নিচ্ছি, হ্যাঁ, আমি কি সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট করছে কিনা, এটার কিন্তু নজরদারি করার জন্য পর্যাপ্ত পরিমাণ জনবল এবং আমাদের কেউ নেই। আমাদের একটা ভবন যখন হয়ে যায়, সেটা অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার সময় আমরা কিন্তু হয়তো দেখি বিদ্যুৎ ঠিক আছে, পানি ঠিক আছে, আমাদের ফায়ার সেফটি ড্রয়িং হয়েছে, সব ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে সিভিল ইনস্ট্রাকশন, মানে আমাদের যে কনস্ট্রাকশনটা হয়েছে, এইটা কতটুকু মানা হয়েছে, এটা কতটুকু সহনশীলভাবে ভবনটা তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা কেউ নজরদারিতে আনছি না। আনতে আমরা সেটা কিন্তু পারছি পরীক্ষা না। করে কোনো জি। সমীক্ষা করছি না। হ্যাঁ, এইটি নজরদারিতে আসছে না যে আমাদের যখন আমাদের সামনেই তো ইমারতগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই যে কালকে বিকেল 5:52 যে ভূমিকম্পটি হয়েছে সেটি রিক্টার স্কেলের, তার মাত্রা হলো 4। একটা হালকা ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের মাত্রা আপনি যেটি বললেন যদি 9-এ গিয়ে পৌঁছায় তাহলে আমাদের মানে ঢাকা মহানগরী সহ মহানগরীগুলির অবস্থা কি হতে পারে? সত্যি অনেক ভয়াবহ হবে, নয়তো অনেক বেশি। সেই ক্ষেত্রে আসলে আমাদের প্রস্তুতি, এটা পূর্ব প্রস্তুতি ছাড়া জি। এ থেকে মানে কোনোভাবেই বের হওয়ার চিন্তা আমরা মাথায় রাখতে পারি না, কেউই পারে না আসলে। তো পূর্ব প্রস্তুতি এই ব্যাপারে খুবই ম্যান্ডেটরি। এই ব্যাপারে বাংলাদেশ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় রেখে প্রশিক্ষণ দেওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। অ্যাওয়ারনেস পাশাপাশি প্রশিক্ষণ। তারপর হচ্ছে নগর পরিকল্পনা, যেটা রেক্টোফিটিং। আমরা যেটা আমাদের আরএমজি সেক্টরে দেখেছি, অনেকগুলো ভবন কিন্তু রেক্টোফিটিং হয়েছে। সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি আমাদের পুরাতন ভবনগুলো, স্পেশালি পুরনো ঢাকায় আমাদের যেই জায়গাগুলো, আমরাও কিন্তু অনেক সমীক্ষা করে আমাদের কিছু সামারি আছে যে কোন কোন ভবনগুলো ঝুঁকিপূর্ণ। অনেক ভবন কিন্তু আমরা নোটিশ দিয়েছি যে বন্ধ জি। করে দেওয়ার জন্য, মানুষ যাতে আচ্ছা। এখানে না থাকে। বাট সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে যখন একটা ভূমিকম্প হয়, এরপরে খুব বেশি ইনিশিয়েটিভ নেওয়া হয়, ঠিক আমরা মাস দুয়েক তিনেক পরেই সব ভুলে যাই। আবার সেই ভবনে কিন্তু মানুষের সেই একই বসবাস, আবার সেই মানুষের যাতায়াত সবই কিন্তু চলে থাকে। মানে চলতে এই থাকে। জি। আমরা সেই মনে করি ক্ষেত্রে যে আপনার এই কথার পরে আমাদের যারা দর্শক তারা অনেকখানি মানে চিন্তা করবেন ভূমিকম্প নিয়ে, এবং ভূমিকম্পের ঘরের ভেতরে যেসব আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা দরকার, হেলমেট থেকে শুরু করে শুকনো খাদ্য, ওষুধপত্র, এসবের কিন্তু প্রচুর প্রচারণা দরকার। জাকির উদ্দিন আহমেদ,
আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা জরুরি তথ্যগুলো পেলাম, ভূমিকম্প কোড মেনে আমাদের বিল্ডিংগুলি তৈরি হওয়ার কথা এবং তার নজরদারি হওয়ার কথা, সেটি হচ্ছে না। আমরা তথ্যটি পৌঁছে দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে নিশ্চয়ই। প্রিয় দর্শক, ভূমিকম্পের এই সাংঘাতিক রকম খবরটি আমরা দিয়েই একটা ছোট্ট বিরতিতে যাব, ফিরে এসে আবারও কথা হচ্ছে। আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। যুগান্তর হাতে এসেছে। যুগান্তর বলছে তার প্রথম হেডলাইনে বাঁ পাশে, ভারতের কাছে তাজউদ্দিনের দেশ বিক্রির দাসখত, সেই 7 গোপন চুক্তি। তার ডান পাশে মঙ্গল শোভাযাত্রার নাম বদল, এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবারে নামটি হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উদ্যোক্তাদের প্রতি সরকারের প্রতিশ্রুতি আছে একটি, বিনিয়োগে লাল ফিতার দৌরাত্ম্য কমবে, খুবই প্রয়োজনীয়। ফিলিস্তিনের বিষয়টি আছে, ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বান, এটির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। কর্মসংস্থানে বিএনপির টার্গেট জেন জি। যুগান্তর আমরা পেলাম। নয়াদিগন্ত যদি আমরা একটু তাকাই, নয়াদিগন্তে প্রথম হেডলাইন করল, জনতার স্রোত নামবে সোহরাওয়ার্দীতে, ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা। এটি আজকে হবে। সম্মিলিত একটি প্রতিবাদ হবে। টিএসসি মেট্রো স্টেশন আজকে বন্ধ থাকবে, এটা জেনে রাখুন। টিএসসির মেট্রো স্টেশন বন্ধ, কোনো রাজনৈতিক ব্যানার প্ল্যাকার্ড থাকবে না। 6 মাসের মধ্যে পাচারকৃত অর্থ ফ্রিজে চেষ্টা চলছে। গাজায় 15 স্বাস্থ্যকর্মী হত্যায় ইসরায়েলি সৈন্যদের শতাধিক গুলিবর্ষণ। যুগান্তরের পর আমরা একটু ইত্তেফাকের দিকে যদি তাকাই, ইত্তেফাকে বাড়তি শুল্ক স্থগিত করার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা, এটি হলো তাদের প্রধানতম শিরোনাম। আর এদিকে প্রথম আলো, পুলিশের গুরুত্বপূর্ণ অনেক পদ ফাঁকা, প্রভাব পড়েছে কাজেও। বাংলাদেশ পুলিশ শেষ পর্যন্ত লড়তে মার্কিন পণ্যে 125% মানে শতাংশ শুল্ক চীনের, এটি আমরা পাচ্ছি। আর আমাদের হাতে অনেকগুলো পত্রিকা। প্রিয় দর্শক, সত্যি আমাদের এই পত্রিকাগুলোর কথা প্রায় সবগুলি জানিয়ে দেবার চেষ্টা করি। নয়াদিগন্ত বলছে, ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা আজকে, জনতার স্রোত সোহরাওয়ার্দীতে। আর 7.7 মাত্রার ভূমিকম্প হলে বড় ক্ষতির শঙ্কা, চট্টগ্রামে ঝুঁকিতে 2/3 ভবন। প্রসঙ্গ হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে যে ভূমিকম্প হয়ে গেছে, সেই ভূমিকম্পের খবরগুলো এখানে আছে। জামায়াত নেতাদের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের বৈঠক। বাংলাবান্ধা ও দর্শনা বন্দরে প্রভাব পড়েনি, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। ছোট্ট একটা খবর হলো যে সবজির দাম বেড়েছে, সংকট রয়েছে এখনও সয়াবিনে। আর এদিকে আরেকটি খবর, আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর বাংলাদেশকে স্বাগত জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র সেটি রয়েছে। মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়, এটি ডিএমপি বলছে। মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে দরজা ভেঙে বাসা থেকে অপহরণের যে অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ডিএমপি বলছে সেটি সঠিক নয়। প্রিয় দর্শক, আমাদের আজকে হাতে এই ছিল, একেবারে শেষ মুহূর্তে আমরা তো যেতে যেতে বলি যে আমাদের এই যে বিষয়টিতে আজকে খুব জোর দিয়েছিলাম আমরা, আজকে কিন্তু প্যালেস্টাইনের জন্য এই বিক্ষোভ আছে বিকেলের দিকে, সেটি রয়েছে। আমাদের ভূমিকম্পে দেশ কেঁপেছে, বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে প্রায় 9-এর উপরে, এবং সেটি হলে যে বিধ্বস্ত অবস্থা হবে সেখান থেকে আমরা দাঁড়াতে পারবো কিনা খুবই সন্দেহ। আশা করি খুবই সচেতন হবেন এই বিষয়ে। সবাইকে সচেতন করে আজকের মতো বিদায় নিচ্ছি। এশিয়ান সংবাদ বিশ্লেষণে আগামীকাল আবার দেখা হবে। শুভ সকাল।